আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর বাংলা কবিতা নুন। নুন আমাদের প্রতিদিনের খাদ্যদ্রব্যের এক সাধারণ চাহিদা, কিন্তু এই নুনের মতো সামান্য প্রয়োজনটুকু যখন এক অভাবী সংসারে সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে, তখন জীবনের অভাবী রূপ প্রকাশ পায়। আলোচ্য কবিতাটি সেই প্রেক্ষাপটেই রচিত হয়েছে। নুন কবিতার কবি জয় গোস্বামী। কবি জয় গোস্বামীর লেখনীতে সাধারণত প্রকাশ পায় প্রাত্যহিক জীবনের হতাশা, শোষণ ও বঞ্চনায় জর্জরিত নিম্নবিত্ত, হতদরিদ্র ও দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার জলছবি। আলোচ্য কবিতাটি নুন, যা গৃহীত হয়েছে ভূতুম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে, অর্থাৎ নুন কবিতাটি ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতার ব্যাখ্যাতে আসি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। অভাব অনিশ্চয়তা যেখানে নিত্যসঙ্গী, সেখানে আনন্দের একটু চিহ্ন মাত্র নেই। অল্প খুশিতেই তারা সন্তুষ্ট, তাই কোনো পথ না পেয়ে নিয়তিকে মেনে নেয় এই অভাবী মানুষেরা। শ্রমজীবী এই হতভাগ্য পরিবারটি জানে তাদেরই অভাব কোনো দিন পূরণ হবে না। তাই কবির ভাষায় আমরা তো অল্পে খুশি, অর্থাৎ সেই পরিবারটি অল্প পাওয়াতেই তারা বড় খুশি বলে মনে করে। তারা জানে দুঃখ করেও নিরাময় হবে না, অর্থাৎ তাদের অভাবী দিন কখনোই কাটবে না। তার পরবর্তী লাইন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ এই দারিদ্রতা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেখানে মুক্তির পথ নেই, সাধারণ জীবনযাপনেই তারা খুশি। দরিদ্র মানুষের বেঁচে থাকার সহায় সম্বল মোটা ভাতের দানা এবং মোটা বুননের সাধারণ কাপড়। এইভাবে অতি কষ্টে একটি দিন পার হয়ে গেলেই দিনের শেষ বেলার হাসিটাই তাদের পরম প্রাপ্তি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন তারা সাধারণ প্রাপ্তিতেই তাদের জীবনের প্রতিটি দিন চলে যায়। তারপরে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। এখানে চলে যায় শব্দের দ্বারা তারা ভালো নেই, অর্থাৎ ভালো থাকার ইঙ্গিত নয়। পরিবর্তে রোজগার জীবনের ক্ষতবিক্ষত জীবনযাপনকেই কবি এখানে ব্যক্ত করেছেন। ধার দেনা, অসুখ এসবের মধ্য দিয়েই দিন আনা দিন খাওয়া মানুষের বেঁচে থাকার রোজনামচা। প্রত্যহ লড়াই করতে করতে তারা বুঝে যায় বিলাপ করে, অর্থাৎ দুঃখ করে তাদের কোনো লাভ নেই। রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জি কাতে। এখানে দু ভাই বলতে দুই ভাই নয়, বাপ বেটা, অর্থাৎ বাবা ও ছেলেকে বোঝানো হয়েছে। জীবন যুদ্ধে লড়াই করতে করতে তাদের না পাওয়ার তালিকা এতটাই লম্বা, সাধ্যের মধ্যেই তারা জীবনে খুশি থাকার চেষ্টা করে। নিম্নবিত্ত এই মানুষেরা নিজেদের অপ্রাপ্তি, কষ্ট, বেদনা এবং অসহায়তা ভুলে থাকার ব্যর্থ চেষ্টায় গঞ্জিকাতে অর্থাৎ গাজাতে টান দেয়, যার ফলে কঠিন বাস্তবতাকে ক্ষণিকের জন্য ভুলে থাকা যায়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। সব দিন হয় না বাজার, অর্থাৎ দারিদ্র ক্লিষ্ট জীবনে বাজার না হওয়াটাই স্বাভাবিক। অর্থ উপার্জন করে মহাজনকে সুদের টাকা সম্পন্ন করে বাজার করার পয়সা
তাদের কাছে আর থাকে না, তাই তাদের প্রতিদিন বাজার করা হয় না। হলে হয় মাত্রা ছাড়া, অর্থাৎ তবু যেদিন সম্ভব হয় নিজের জীবনের অভাবকে ভুলে আর 4-5টা সাধারণ মানুষের মতোই তারা মাত্রা ছাড়া অর্থাৎ লাগামহীন ব্যাগ ভর্তি করে বাজার করে। আগে পরে না ভেবে মুহূর্তের ভালো লাগাকেই তারা বেশি গুরুত্ব দেয়। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। অসংযমী জীবনে অভাবের মধ্যেও গোপনে লালন করা সুখকে তারা বাঁচিয়ে রাখে। মনের গোপনে থাকা সৌন্দর্য প্রিয়তার খাতিরে তারা গোলাপ চারা কাজ থেকে ফেরার পথে কিনে আনে। তারাও চায় তাদের ভালোবাসার বাড়ি গোলাপের মতো স্বপ্নের রং পাক। আসলে এই লাইনটির মধ্য দিয়ে কবি নিম্নবিত্ত মানুষের গোপনে লালন করা স্বপ্নকে প্রকাশ করেছে। এত অভাবের মধ্যেও সেই হতভাগ্য মানুষেরা নিজেদের আশার স্বপ্নকে শেষ হতে দেয়নি। তাই কবি বলেছেন তারা বাজার থেকে ফেরার পথে গোলাপ চারা কিনে আনে, কিন্তু সেই সাধ্য হয়তো তাদের নেই। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? গোলাপ চারা কেনা হলেও কিন্তু পুঁতবে কোথায় বা বপন করবে কোথায় তারা ভেবে পায় না। যদিও বাড়ির মধ্যে একটু জায়গা খুঁজে বের করা হয়, সেই শৌখিন গাছ আদৌ বাঁচবে কিনা, ফুল কি কখনো তাতে ধরবে নাকি, এই ভাবনায় সংশয়ে তাদের দিন কাটে। কারণ গোলাপ ফুল ফোটানোর মতো দীর্ঘ ভাবনা ও ধৈর্য কোনোটাই তাদের নেই। গোলাপ চারা পুঁতে একদিকে যেমন তারা ফুল ফুটবে কিনা তা নিয়ে ভাবতে থাকে, অন্যদিকে কবি এই লাইনটির মধ্য দিয়ে নিম্নবিত্ত মানুষের অনিশ্চয়তায় ভরা জীবন, অর্থাৎ জীবন যুদ্ধে কোনোদিন হয়তো তারা গোলাপ চারার মতোই হেরে যাবে এমন জীবনকে বুঝিয়েছেন। সে অনেক পরের কথা, টান্দি গঞ্জিকাতে। যেখানে বেঁচে থাকাটাই লড়াই, সেখানে গোলাপের মতো চারা নিয়ে ভাবনা, ফুল ফোটানোর মতো স্বপ্ন শুধুই বৃথা। দারিদ্রতা জিতে যায় স্বপ্নের কাছে। দুঃখকে ভুলে থাকার একমাত্র উপায় সেই গঞ্জিকা অর্থাৎ গাজাতে টান দিয়ে তারা ক্ষণিকের জন্য নিজেদের জীবন যন্ত্রণা ভুলে থাকতে চেষ্টা করে। কবির ভাষায় তার সামনে যেহেতু গঞ্জিকা আছে অর্থাৎ গাজা আছে, সেটাতেই টান দিয়ে তারা আগে খুশি থাকতে চায়। গোলাপ চারার মতো দীর্ঘ মেয়াদী ভাবনা অনেক দূরের ব্যাপার। আমরা তো এতেই খুশি, বলো আর কে অধিক চায়? এই হতভাগ্য জীবনে তাদের বিলাসিতা বা স্বপ্নের কোনো সুযোগই নেই। তারা গঞ্জিকার মতো সাধারণ কৃত্রিম সুখেই খুশি। তাই কবি বলছে আর অধিক কে চায়? জীবনে অধিক পাবার বৃথা স্বপ্নকে মন থেকে ভুলে গিয়ে রোজগার দারিদ্রতাই তাদের কাছে প্রিয়, অর্থাৎ তারা এতেই খুশি যা তারা কোনো দিনও পাবে না। সেই অধিক স্বপ্নের জ্বালবোনা বৃথা। জীবন যুদ্ধে কোনো রকম খেয়ে টিকে থাকাকেই তারা বেশি খুশি মনে করে। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, এক হৃদয় বিদারক লাইন সেই শ্রমজীবী পরিবারের। দারিদ্রতাকেই জীবনের অবলম্বন করে তারা প্রতিনিয়ত জীবনকে এগিয়ে নিয়ে যায়। একই জীবনে রোজ দুঃখ করে তো আর জীবনের কোনো পরিবর্তন হবে না। তাই তারা ভবিষ্যৎকে ভুলে
বর্তমানেই কোনো রকমে বেঁচে থাকে। তাই কবি বলেছেন, সেই হতভাগ্য শ্রমজীবী পরিবারটি হেসে খেলে কষ্ট করে তাদের দিন কাটিয়ে দেয়। এইভাবে কষ্টের মধ্যে সামান্য হাসি বজায় রেখে প্রত্যহ অর্থাৎ রোজ দিন চলে যাওয়াটাই তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। এখানে দুপুর রাত বলতে মধ্যরাত অর্থাৎ মাঝরাতের কথা বলা হয়েছে। সারাদিনের কাজ শেষে সেই পয়সায় ঋণ শোধ, কখনো বা আয়ের অর্থ হাতে না পাওয়ায় বেলা শেষে তারা খালি হাতে ফিরে আসে। তাই কবি বলছেন, মাঝে মাঝে চলেও না দিন। নিত্যদিন যেখানে অভাব, সেখানে একদিনের অর্থ হাতে না পেলেই জীবন যন্ত্রণা আরো প্রকট হয়ে ওঠে। ফলে দিন চালানো আরো কষ্টকর হয়ে ওঠে। তাই কবির ভাষায় মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। অথবা যদি এরই মধ্যে কোনোদিন তারা অসুস্থ হয়ে পড়ে বা কাজে তারা না যায়, তাহলে সারাদিনের শেষে পেটে যে অন্নটুকু পড়ে, সেই অন্নটুকুও তাদের পেটে আর পড়ে না। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। গভীর রাতে বাড়ি ফিরে যখন দেখে ঠান্ডা ভাতে নুনের শেষ ছিটে ফোঁটাও নেই, তারা ধৈর্যের বাঁধনটুকু হারিয়ে ফেলে। কারণ প্রধানত ঠান্ডা জল ঢালা বাসি ভাত নুন ছাড়া খাওয়া অসম্ভব। তাই জীবনের কাছে তাদের প্রশ্ন, তারা কেন এত গরিব? আয়ের অর্থ হাতে না পাওয়ায়, কঠোর দারিদ্রতায় নুন কেনার হয়তো সামর্থ্যটুকু তাদের নেই। তারা রাগের মধ্য দিয়ে, অর্থাৎ কবি বলেছেন রাগ চড়ে যায়, অর্থাৎ তারা রাগের মধ্য দিয়ে নিজেদের হতভাগ্য জীবনের বেপরোয়া মানসিকতাকে প্রকাশ করে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। প্রথমে আছে রাগ চড়ে মাথায় আমার। বেঁচে থাকার এই সামান্য নুনটা নিজেদের পাতে না পাওয়ায় রাগকে তারা আর সংযত করতে পারে না। ফলে বাপ বেটা দুই ভাই, অর্থাৎ তারা দুজন রাগারাগি শুরু করে। আমি তার মাথায় চড়ি। জীবনে অল্পে খুশি থাকার সাধারণ জীবনযাপনেও তখন বাধা সৃষ্টি হয়। অর্থাৎ সামান্য নুন দিয়ে যে ভাতটা তারা খায়, সেই নুনটুকুও তাদের পাতে নেই। অর্থাৎ জীবনের সবচেয়ে বেদনাপূর্ণ এক দিক। কথক আমি তার মাথায় চড়ি, অর্থাৎ রাগের মাথায় চড়ে বলতে সে রাগের বহিঃপ্রকাশ ঘটায় বুঝিয়েছেন। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। মনের হতাশা ও যন্ত্রণা মুহূর্তের মধ্যেই ভিতরে জন্মানো ক্রোধ ও ব্যথার প্রকাশ ঘটায়। জীবনের সহ্য ও ধৈর্যকে বাঁধ ভেঙে দেয় তাদের এত দরিদ্রতা ভাবটি। প্রতিদিনের অভাব থেকে বাঁচতে তারা রাগের বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ সারা পাড়া মাথায় করি। কবি এই লাইনটির মধ্য দিয়ে বলতে চেয়েছেন, ক্রোধের এই প্রকাশ তারা সভ্যতাকে জানাতে চায়। এই অভাবকে সম্বল করে তারা রোজ আর বেঁচে থাকতে পারে না। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। ক্ষুধার্ত এই পরিবারে বেঁচে থাকার শেষ সম্বলটুকু যখন নুনটাও পাতে পাওয়া যায় না, তখন সভ্য সমাজের কাছে প্রতিদিনের অভিনয়ের রূপটি প্রকাশ হয়ে যায়। অর্থাৎ বাপ বেটা দু ভাই ঘরের মধ্যে রাগারাগি শুরু করে। যে ভদ্র ও শিক্ষিত সমাজ রোজ নতুন নতুন জ্ঞান ও
ও সভ্যতার বাণী পৃথিবীর বুকে প্রকাশ করে, কিন্তু দিন আনা দিন খাওয়া সেই নিরন্ন মানুষের অভাবী চিৎকার কিন্তু তাদের কানে পৌঁছায় না। আমরা তো সামান্য লোক। এই শ্রমজীবী হতভাগ্য পরিবারের কথা কেউ কানে তোলে না, কারণ তারা পৃথিবীর বুকে গরিব হয়ে জন্মেছে, তাই তারা সামান্য লোক। সভ্য সমাজের কাছে তারা অবহেলিত। এই সমাজে যারা নিজেদের মহৎ ও উদার চেতা বলে, তারা ভাষণ আর রূপকথায় হাজার হাজার স্বপ্ন মানুষকে দেখালেও তাদের জীবনে অনাহারে মৃত্যু নেমে এলেও সুসভ্য সমাজ একবারও তাদের দিকে ফিরে তাকায় না। কবিতার শেষ লাইন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। লবণ নুন শব্দটির সমার্থক শব্দ, যা সভ্য সমাজের শিক্ষিত মানুষেরা বলে। কবি বলেন, হতভাগ্য এই পরিবারটি নুনের সামান্য চাহিদাটুকু পাড়াপড়শির কাছে করলেও সাধারণভাবে এই আবেদন সমাজের ওপর তলার মানুষের কাছে বা শাসক শ্রেণীর কাছে, যারা জনসমর্থন পাওয়ার জন্য প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির বন্যা এইসব হতভাগ্য মানুষের কাছে বলে যায়। কিন্তু অভাবী এই পরিবারগুলি কখনোই উন্নত হয় না। আসলে কবি নুন কবিতার এই শেষ লাইনে সুসভ্য সমাজের কাছে বা শাসক শ্রেণীর কাছে এক প্রশ্নের দাবি রাখে, যে কোনো উপায়ে এক চিমটে নুনের মতো সামান্য চাহিদাটুকু যেন তাদের পূরণ হোক, অর্থাৎ দিনের শেষ বেলায় খাবারের পাতে সামান্য লবণের ব্যবস্থাটুকু হোক। এখানে আমাদের শেষ হয়ে গেল নুন কবিতার সম্পূর্ণ প্রেক্ষাপটটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।